শিক্ষা বোর্ডের বিভিন্ন তথ্য আছে। এখন বেশিরভাগ সময় আমাদের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল যুগে আমরা ডিজিটালাইজেশন খুব ভালো করে অনুভব করতে পারি যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে তাকাই। আমাদের এই ক্লাসটি তোমরা যারা করছো বা তোমরা এই ক্লাসের সঙ্গে যারা সংযুক্ত আছো তারা অবশ্যই সবাই ডিজিটালি কানেক্টেড, কেননা আমাদের হালকেনস্টাইন হলো ডিজিটালি বেসড একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। সো তোমরা সবাই যারা আছো তারা কোনো না কোনোভাবে কোনো ডিভাইসে এই ভিডিওটি দেখছো, এবং যখনই তুমি কোনো ডিভাইসে ভিডিওটি দেখছো তখনই কিন্তু তুমি ডিজিটালি এঙ্গেজড হয়ে গেলা। ঠিক আছে, এভাবে আমাদের জীবনে ডিজিটালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তুমি 5 বছর আগেও চিন্তা করতে পারতে কিনা দেখো যে তোমার যেই ক্লাসটা সেটা অনলাইনে হচ্ছে, অর্থাৎ তুমি ঘরে বসেই ক্লাসটা করতে পারছো। তোমার শিক্ষা মানে স্কুলে যাওয়ার পাশাপাশি তোমার যদি কোনো সমস্যা হয় সেই সকল সমস্যা নিয়ে তুমি ডিসকাস করতে পারতেছো বা সমস্যার সমাধান খুঁজতে পারতেছো বাসা থেকেই, এবং খুবই পরিপূর্ণভাবে। এটা কিন্তু আমরা 5 বছর আগে কোনোভাবেই চিন্তা করতে পারিনি, কিন্তু ডিজিটালাইজেশন এতটাই পাওয়ারফুল যে আমাদের ঘরের মুঠোয়, অর্থাৎ ঘরে হাতের মুঠোয় আমাদেরকে সব রকম তথ্য এনে দিচ্ছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে খুব ভালো করে সহায়তা করছে। যেমন ডিজিটালাইজেশন আমাদের জীবনে খুব সহজ করে দিয়েছে, বা ডিজিটালাইজেশন এতটাই পাওয়ারফুল আমাদের জীবনকে করে দিয়েছে সহজ, সেরকম এই পাওয়ারফুল হওয়ার কারণে কিছু খারাপ লোক তারা এই ডিজিটালাইজেশনের ফায়দা নিয়ে কি করছে, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে যেই সকল তথ্য আছে সেই সকল তথ্যকে হুমকির মুখে ফেলছে। বর্তমান দুনিয়ায় সবচেয়ে পাওয়ারফুল টুল হলো ইনফরমেশন বা তথ্য। ইনফরমেশন দিয়ে আসলে যে এখন ইনফরমেশনাল ওয়ার্ল্ডকে রুল করতেছে, সেই পুরা ওয়ার্ল্ডটাকে রুল করতেছে। তোমরা সবাই দেখো থার্ড যে রেনেসাঁটা হয়েছিল, অর্থাৎ শিল্প বিপ্লব, সেটা কিন্তু ইঞ্জিনের মাধ্যমে হয়েছিল, এবং যেই সকল দেশ খুব তাড়াতাড়ি ইঞ্জিন তৈরি করতে পারছিল তারা কিন্তু থার্ড ওয়ার্ল্ডে রেনেসাঁর মাধ্যমে খুব তাড়াতাড়ি আগায় গেছে। এখন পরবর্তী যে রেভলিউশনটা হয়েছে সেটা কিন্তু হয়েছে কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ যেই সকল দেশ কম্পিউটেশনাল পাওয়ারে যত এগিয়ে তারা কিন্তু তত এগিয়ে গেছে। আমাদের দেশে কম্পিউটেশনাল এই ব্যাপারটা আসতে একটু সময় লাগলেও আস্তে আস্তে মানুষ কিন্তু খুব দ্রুতভাবে আমাদের এই কম্পিউটেশনাল বা ডিজিটাল লাইফের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। এখন আমরা দেখি যে এই সকল তথ্য বা আমাদের দৈনন্দিন লাইফে যেই সকল ডিজিটাল জিনিস ব্যবহার করছি বা ডিজিটাল ডিভাইসেস ব্যবহার করছি, এগুলা কিভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে আমাদের জন্যই। কেন এগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে পৃথিবীতে সব মানুষই কিন্তু ভালো না ভাইয়া। সব মানুষ ভালো না হওয়ার কারণে কিছু দুষ্ট লোক তারা কি করছে, তারা ডিজিটালি আমাদের ইনফরমেশনগুলো চুরি করে সেইখান থেকে বিভিন্ন তথ্য বের করে তারা ফায়দা লুটছে। যেমন কেউ যদি আমার ব্যাংকের ইনফরমেশন বা ব্যাংকের যে ক্রিডেন্সিয়ালসগুলো আছে, কনফিডেন্সিয়াল ক্রিডেন্সিয়ালসগুলো আছে, সেগুলো যদি কেউ নিয়ে নিতে পারে, তাহলে এখন অনলাইন ব্যাংকিং হওয়ার কারণে খুব সহজেই আমার ব্যাংকের যত ইনফরমেশনস বা টাকা পয়সা আছে সেগুলো ট্রানজ্যাকশনস তো দেখতেই পারবেই, এবং ট্রানজ্যাকশনস করতেও পারবে। অ্যাজ এ রেজাল্ট আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আমার ধন সম্পদ, সেটাও কিন্তু ডিজিটালাইজেশনের মাধ্যমে একটা ঝুঁকির মধ্যে চলে আসছে। কিন্তু আমরা যদি সঠিক স্টেপস ফলো করি তাহলে কিন্তু আমাদের এই ঝুঁকিগুলো থেকে বাঁচার বা নিরাপত্তা দেওয়ার যে সুযোগটা বা যেই ব্যবস্থাটা সেটা আরও শক্তিশালী হবে, যাতে আমরা এখান থেকে সুরক্ষিত থাকতে পারি। তো আমাদের এই টপিকে মানে আমাদের এই অভিজ্ঞতায় আমরা যেই সকল বিষয় নিয়ে আলোচনা করব তার মেইন বিষয় হলো যে আমাদের যে ডিজিটাল ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো সম্পর্কে আমরা কতটুকু জানি, আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক বা সাইবার অ্যাটাক এগুলো সম্পর্কে কতটুকু জানি, ফিশিং কী জিনিস, কিভাবে ওয়াইফাই হ্যাক হয়, কিভাবে ডিডস অ্যাটাক হয়, এগুলো সম্পর্কে একটু একটু করে জানার চেষ্টা করব। প্লাস আমরা কিভাবে এই সকল অ্যাটাক থেকে সচেতন থেকে নিজেদেরকে নিরাপত্তা দিতে পারি, সুরক্ষিত রাখতে পারি সেটা জানার চেষ্টা করব। এবং আমাদের বাসায় যে স্মার্টফোনগুলো আছে, অর্থাৎ স্মার্টফোন সহ আর যেই সকল ডিভাইসগুলো আছে সেগুলো কি সুরক্ষিত কিনা, কিভাবে সেগুলোর ডাটাগুলোকে সুরক্ষিত করতে পারবো সেগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো। এবং আমরা কোনো তথ্য ডিজিটালি আসলে সেই তথ্য
সেটা সঠিক কি ভুল সেটা কিভাবে আমরা যাচাই করতে পারবো সেগুলো সম্পর্কে জানবো, এবং কিভাবে আমাদের এই তথ্যগুলোকে সুরক্ষিত রাখতে আমরা নিজেরাই কাজ করতে পারি, বা আমাদের জন্য যারা কাজ করছেন কিভাবে কাজ করছেন সেগুলো নিয়ে জানতে পারবো। এবং সবশেষে আমরা এই তথ্যগুলো যাতে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই নিয়ে কাজ করব, যাতে সকল মানুষই তাদের ডিজিটাল লাইফ সম্পর্কে সচেতন হয়, কারণ দুনিয়া আস্তে আস্তে ডিজিটাল লাইফের দিকেই এগিয়ে যাচ্ছে। তো ডিজিটাল লাইফে সুরক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমি সাদিদ আছি তোমাদের সাথে হালকেনস্টাইনে এই কোর্সে থাকবো, এই কোর্স জুড়ে। চলো শুরু করি। তো আমাদের প্রথম সেশনে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তথ্য ঝুঁকি এবং সাইবার ক্রাইম সম্পর্কে আমি নিজে কতটুকু জানি, অর্থাৎ আমার তথ্য কতটুকু ঝুঁকি আছে এবং কি কি ঝুঁকিতে আছে এবং কি কি সাইবার ক্রাইম রয়েছে সেগুলো সম্পর্কে আমার নলেজ কতটুকু সেটা নিয়ে জানবো। চলো শুরু করি। কি কি ধরনের সাইবার অ্যাটাক সম্পর্কে ভাইয়া তোমরা শুনেছো সেটা আগে বলো। যেমন অনেক পরিচিত কয়েকটি অ্যাটাক হলো ফিশিং এবং ওয়াইফাইতে আমরা যে অ্যাটাক করি, অর্থাৎ ওয়াইফাইতে যে WPA যেটা এনক্রিপশন আছে, WPA নট WPA2, এই WPA এনক্রিপশনটাকেও খুব সহজে ভেঙে ফেলা গেছে এবং কিভাবে ভাঙছে এগুলো নিয়েই জানবো। চলো শুরু করি। তো আমাদের প্রথমে শিখন অভিজ্ঞতা 2, অর্থাৎ আমরা অভিজ্ঞতা 2 নিয়ে আলোচনা করতেছি। আমাদের সেশন 1টা আচ্ছা শিখন অভিজ্ঞতা 2তে কি বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি, অর্থাৎ আমরা আমাদের ডিজিটাল লাইফে যে সকল তথ্য আছে এগুলা নিরাপদ কিনা, সে নিরাপদ না থাকলে এগুলো কি কি রকমের ঝুঁকিতে রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, এবং এই সকল ঝুঁকি যাতে আর না থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডিজিটাল প্রযুক্তি বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করেছে। প্রযুক্তির গতি যেহেতু সমাজের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুততর, অনেক সময় সমাজের রীতিনীতি ও আইনের সাথে তাল মিলাতে পারে না ও আমাদের রক্ষা করতে পারে না। কাজেই নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপনের জন্য আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। শুধু তাই নয়, নিজেরা শেখার পর এটি আমাদের পরিবারের সদস্যদেরও শেখাতে হবে। এখানে আমাদের সেই অভিজ্ঞতাই অর্জন করব। আমরা সবাই বইটা নিয়ে বসবো। বই নিয়ে বসলে কি হবে, আমরা যা পড়ছি এবং বইয়ের সাথে মিলিয়ে নিব, তাহলে আমাদের সবার বইটাও পড়া হয়ে যাবে। বইটা পড়া হয়ে গেলে আমার মাথা থেকে একটা জিনিস চলে যাবে যে আমি কিন্তু বইটা পড়ে ফেলছি, সো বই কোথায় কি আছে সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে গেল। ফলে যখন আমার দরকার তখন আমি জাস্ট বইটা একবার চোখ বুলাইলেই বই আমার পড়া পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পরে যাই। এইবার আমাদের সেশন 1 সম্পর্কে বলছে যে তথ্য ঝুঁকি এবং সাইবার ক্রাইম সম্পর্কে আমি কতটুকু জানি সেটা নিয়ে আলোচনা করব। আমরা আগের শ্রেণীতে ইতিমধ্যেই তথ্য ঝুঁকি এবং সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি। এটা আমরা ক্লাস 7-এ যখন পড়ছি তখনই কিছু প্রাথমিক ধারণা পাইছি। শুধু তাই নয়, আমরা আমাদের পরিবারের সদস্যদেরও এসব ব্যাপারে অনেক সচেতন করেছি। এই পর্যায়ে আমরা এই ধারণাগুলোরই একটু গভীরে যাব, অর্থাৎ আমরা আগে যতটুকু পড়ছি ওইটুকু হলো বেসিক ছিল। এখন এখান থেকে বেসিক থেকে আমরা প্রত্যেক ক্লাসেই একটু একটু করে অ্যাডভান্সে যাব, এবং অ্যাডভান্স লেভেলে যাওয়ার ফলে আমাদের নলেজ যে প্র্যাকটিসের মাধ্যমে এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে আস্তে আস্তে বাড়বে, যেটা আমাদের দীর্ঘমেয়াদে খুব ভালো রেজাল্টস দিবে। ঠিক আছে, সাইবার দুর্বৃত্তরা বা সাইবার অ্যাটাক যারা করে, দুর্বৃত্ত ও মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করছে। অর্থাৎ সাইবার সিকিউরিটিতে বা সাইবার ওয়ার্ল্ডে সব সিস্টেমেরই কোনো না কোনো ফ্ল থাকে। তো তারা কি করছে, সেই সকল ফ্লগুলো বা ফ্লগুলো বের করছে এবং সেইগুলা নিয়ে তারা ফায়দা নিছে, এবং যেটা করছে তোমার আমার সহ যারা যারা আরও অনেক আছে তাদের সবার ডিভাইসে সেই সকল তথ্যগুলোর অ্যাক্সেস নিছে আমাদের নিজেদের অনুমতি ছাড়াই, যেটা এক ধরনের ক্রাইম। এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা এখন জানব। আচ্ছা, আমাদের বাবা মা পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেল আসে যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে
ক্লিক করার জন্য বলা হয়। এখন এই ধরনের অনেক স্ক্যাম লিঙ্ক আমরা দেখছি যে এই তুমি এত টাকা জিতছো লটারিতে, তুমি যদি লটারি সম্পর্কে ইনফরমেশন পেতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো। অথবা যারা অনেক সময় দেখা যায় যে অ্যামাজন বা কোনো বড় কোম্পানি থেকে নাকি গিভঅ্যাওয়ে দিচ্ছে যে এইটা এতগুলো শেয়ার দিলেই তুমি এই একটা আইফোন বা একটা গাড়ি বা একটা আইপ্যাড বা আইম্যাক কম্পিউটার জিতে যাচ্ছ। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই খুবই 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 রং ধারণা। এগুলোকে বিশ্বাস করা খুবই খুবই রং ধারণা। কারণ এই পৃথিবীতে বাবা মা বাদে কেউই স্বার্থহীন নয়, তোমার জন্য সবাই স্বার্থপর। কেন তোমাকে কেউ একজন ফ্রিতে একটা আইফোন বা একটা গাড়ি দিয়ে দিবে মাত্র কয়েকটি শেয়ার করার মাধ্যমে? কয়েকটি শেয়ার করলে তার কি এতটাই লাভ হচ্ছে যে তোমাকে একটা গাড়ি দিয়ে দিতে পারবে বা একটা আইফোন দিয়ে দিতে পারবে? এটা কখনোই সম্ভব নয়, আমরা এগুলোতে বিশ্বাস করব না। আচ্ছা, এই যে একটা লিঙ্ক দিয়ে দিল, এই লিঙ্কে ক্লিক করা মাত্রই কি হবে, তোমার ডিভাইসের যেই সকল ডেটা সে অ্যাক্সেস নিতে পারার কথা ছিল না, তুমি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করছো যখন, তখনই কিন্তু সে তোমার ডিভাইসের ওই তথ্যগুলো খুব সহজেই অ্যাক্সেস নিতে পারতেছে। তো এই কথাটাকেই বলা হচ্ছে বা এই ধরনের অ্যাটাকটাকেই বলা হচ্ছে ফিশিং। এই ধরনের ঘটনাকে বলে ফিশিং। ফিশিং কেন বলা হয়? এই যে ফিশিং, আমরা যখন মাছ ধরি তখন মাছকে ধরার জন্য আমরা কি করি, প্রথমে একটা মাছের ধরার বড়শি নেই, বড়শির মাথায় তোমরা যদি দেখো তাহলে এরকম একটা হুক থাকে। এই হুকের মাথায় আমরা কি করি, একটা খাবার দেই। এখন আমাদের এই খাবার সহ যখন পানিতে ফেলে দেই এই হুকটা, তখন মাছ কি করে, মাছ খাবারের লোভে বা খাওয়ার জন্য এই এই হুকের কাছে এসে খেতে যায়। যখনই সে খাবারটা খেতে যায় তখন হুকটা তার মুখের মধ্যে দিয়ে ভিতর দিয়ে বের হয়ে যায় এবং সে আটকে পড়ে। এই যে আটকে পড়লো, এই যে ঘটনাটা ঘটলো, এটাকে ফিশিং বলতেছে। এখন আমরা দেখি সাইবার ওয়ার্ল্ডে কেন এই ঘটনাটাকে ফিশিং বলে। এইখানে দেখো, আমি যে প্রথম ঘটনাটার কথা বললাম, সেইখানে দেখো তোমাকে একটা আইফোনের লোভ দেখাইছে বা একটা গাড়ির লোভ দেখাইছে। লোভ দেখানোর পরে তুমি যখন ওই আইফোনটা নিতে যাচ্ছ তখন তুমি কি করতেছো, ওই লিঙ্কে চাপ দিতেছো। যখনই লিঙ্কে চাপ দিতেছো তখন কিন্তু তুমি আইফোন তো পাচ্ছই না, বরঞ্চ তোমার ডিভাইসে যত ডেটা ছিল সেগুলো তোমার পারমিশন ছাড়াই নিয়ে নিচ্ছে। অনেকটা এই ফিশিংয়ের ঘটনার মতোই, তাই এই ঘটনাটাকে বলতেছে ফিশিং। চলো আমরা আগাই। আচ্ছা, ফিশিং ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে। কি বলছে, পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেটাকে বলতেছে ফিশিং। এখানে কি করবে, একটা ছদ্মবেশ ধরবে, ছদ্মবেশ ধরে বড় বড় কোম্পানি বা আমাদের পরিচিত ব্যক্তি তার ছদ্মবেশ ধরে কি করবে, সে হয়ে আমাদেরকে একটা লোভনীয় বা আমরা যাতে ফাঁদে পা দেই এরকম কোনো একটা প্রপোজাল দিবে। আমরা যদি ওই প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, অর্থাৎ ওইরকম কোনো লিঙ্কে চাপ দেই বা কোনো সাইটে যাই, তাহলে কি হবে, তাইলেই সে তার ফায়দা হাসিল করতে পারবে। আচ্ছা, এখন দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো, এটা একটা ব্যাংক থেকে পাঠানো ইমেইল। খুব ভালো করে দেখো, এটা দেখলে যে কেউ বিশ্বাস করবে যে এইটা একটা ব্যাংক থেকে পাঠানো ইমেইল। এবং ঘটনাটাও এরকমই ঘটছে। কি হয়েছে, ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে একটা এরকম ট্রাস্টেড ব্যাংকের থেকে যে ব্যাংক কর্তৃপক্ষ তার ইমেল থেকে এরকম একটা মেইল আসে সব অ্যাকাউন্টের, মানে সব যারা এই ব্যাংকে যারা কাস্টমার ছিল অর্থাৎ ক্লায়েন্ট ছিল, যাদের অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্টেই এরকম একটা মেইল আসছে। এখন যেহেতু ইংরেজি ভাষার ওইখানে সবাই ইংরেজি ভাষার, তাই মেইলও অবশ্যই ইংরেজি ভাষার হয়। বেশিরভাগ ফর্মাল মেইলই ইংরেজি ভাষায় আসে। এখন কি হয়েছে দেখো, ট্রাস্টেড ব্যাংকের এই মেইলটাতে কি বলছে আমরা চলো পড়ে দেখি। বলছে, ডিয়ার ভ্যালুয়েড কাস্টমার অফ ট্রাস্টেড ব্যাংক, উই হ্যাভ রিসিভড। দেখো রিসিভড বানানটা কিন্তু ভুল, ব্যাংকের মেইলে কখনো ভুল বানান থাকবে না। এটা হলো প্রথম কথা। কারণ ব্যাংকের মেইল যখন পাঠাবে তখন সেটা খুব ভালো করে চেক করে পাঠাবে, কখনোই ভুল থাকবে না। আর এটা এত সিলি একটা ভুল যেটা অটো কারেকশনেই ঠিক করার কথা কিন্তু করে নাই। তার মানে এটা কেউ খুবই তাড়াহুড়া করে খেয়াল না করে পাঠাইছে, যাতে এখানে যে একটা ভুল আছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি।
notice that you have recently attempted to withdraw the following amount from your checking account while in another country 135.25 ডলারের কথা বলা হয়েছে। অর্থাৎ বলছে যে তুমি মানে আমাদের কাস্টমার আপনাকে জানাল দিয়েছে এইটা যে আপনার ব্যাংকের থেকে অন্য দেশের থেকে কেউ 135.25 ডলার এইটা উইথড্র করতে চাইছে। এখন ইফ দিস ইনফরমেশন ইজ নট কারেক্ট সামওয়ান আননোন মে হ্যাভ অ্যাক্সেস টু ইয়োর অ্যাকাউন্ট। অর্থাৎ সে কি বলছে, যদি এই ইনফরমেশনটা ভুল না হয়, মানে সঠিক না হয়, অর্থাৎ ভুল হয়, তাহলে এটা অবশ্যই এমন একটা ঘটনা ঘটছে যে তোমার অ্যাকাউন্টে হয়তো কেউ অ্যাক্সেস নিতে চাচ্ছে। দেখো কতটা ক্লেভার। অ্যাজ এ সেফটি মেজার প্লিজ visit our website via the link below to verify your personal information। এখন দেখো কি বলছে, যেহেতু তোমার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস করতে চাচ্ছে, তো ব্যাংক তোমাকে জানাইছে কি যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টের যেই ইনফরমেশনগুলো আছে বা পাসওয়ার্ডস আছে এগুলা আপডেট করো, খুব কুইকলি আপডেট করো। তো এর জন্য সে দেখো একটা খুব সুন্দর একটা লিঙ্কও বানাইছে, লিঙ্ক জেনারেট করছে http://www.trustedbank.com/general/customerverifyinfo.asp। অর্থাৎ সে একটা লিঙ্কও জেনারেট করছে। once you have done this our fraud department will work to resolve this। এই যে দেখো ডিসক্রিপেন্সি, এটা বানানো ভুল। we are happy you have chosen us to business with, thank you trusted bank। এখন দেখো এই যে অ্যাকাউন্টটা, মানে এই যে মেইলটা আসলো, তো মানে তোমার মেইলে, এখন দেখো এখানে কি কি ভুল আছে। অর্থাৎ তোমার যে ইমেইলটা আসলো এখানে দুইটা বানান ভুল আছে। এখন কখনোই ইমেইলে বানান ভুল থাকার সম্ভাবনা নাই বড় একবার ভেরিফাইড ইমেইল হলে। তাহলে প্রথমে আমরা ধরতে পারলাম যেহেতু বানান ভুল আছে তাইলে এইটা হয়তো বা কি, যেহেতু বানান ভুল আছে তাইলে এইটা হয়তো বা কি ফিশিং সাইটের কোনো লিঙ্ক হইতে পারে বা কোনো স্ক্যাম হইতে পারে। ঠিক আছে, বানান ভুল থাকা একটা স্ক্যামের লক্ষণ। আচ্ছা, আরও কি আছে? আরও আছে এইখানে দেখো তোমাকে বলতেছে যে তোমার অ্যাকাউন্ট মেবি হ্যাক হয়েছে, তো তুমি কি করো, এই লিঙ্কে যাও, লিঙ্কে গিয়ে দেখো যে তোমার অ্যাকাউন্ট সব ঠিক আছে কিনা। এখন আমরা প্রথমেই ভেরিফাই করার চেষ্টা করব যে ব্যাংক থেকে আসলেই কি এরকম ইমেইল পাঠানোর কথা কিনা। আর যদি এরকম কেস হয় আমরা কখনো এই লিঙ্কে যাব না, আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে যাব। অর্থাৎ আমি যদি ট্রাস্টেড ব্যাংকের কাস্টমার হইতাম তাহলে আমি কি করতাম, আমি গুগলে যেতাম, ট্রাস্টেড ব্যাংক লিখতাম, ওখানে গিয়ে লগ ইন করতাম। ওইখানে গিয়ে লগ ইন করলে কি হইলো, এই লিঙ্ক দিয়ে যাইতাম না, তাই এখান থেকে কোনো ইনফরমেশন ইনপুট দিলে সে পেত না। ঠিক আছে, তো আমরা এভাবে ভেরিফাই করার চেষ্টা করব। আচ্ছা দেখো এইখানে বেশিরভাগ মানুষই, প্রায় 99% মানুষই কি করবে, এই লিঙ্কে চাপ দেবে এবং যে সেইখানে তার ইনফরমেশন পূরণ করবে। যখনই সেই তার ইনফরমেশনগুলো দিবে প্রত্যেকটা কিস্ট্রোক, তখন ওই যে এই মেলটা পাঠাইছে তার কাছে চলে যাবে। অর্থাৎ এখানে খুবই সহজভাবে মানুষকে প্রতারিত করে ট্রাস্টেড ব্যাংক সেজে যে কোনো একটা মানুষ বা সংস্থা কি করছে, তোমার সব ইনফরমেশনগুলো নিয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট ট্রাস্টেড ব্যাংকে যত অ্যাকাউন্টস ছিল সব অ্যাকাউন্টসের ইনফরমেশন জানার কারণে সবাই মানে যত টাকা পয়সা ছিল সে খুব সহজে এগুলো ট্রান্সফার করে ফেলতে পারার কথা। ঠিক আছে, একটি যুক্তরাষ্ট্রে, আচ্ছা আমি ভুল বলছি, এটা যুক্তরাষ্ট্রের একটা ব্যাংক, অর্থাৎ আমেরিকাতে একটি ব্যাংকের গ্রাহকদের সত্যি পাঠানো হয়েছিল। যেহেতু গ্রাহকদের বেশিরভাগই ইংরেজি ভাষাভাষী, তাই মেইলটিও ইংরেজি ভাষাভাষী ছিল। পরে দেখি, একটি ব্যাংক যখন কোনো চিঠি পাঠায় তাতে সাধারণত ব্যাকরণগত বা বানান ভুল থাকে না, কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায়। চলো আমরা দেখি উপরের চিঠিতে কি বানান ভুল আছে। আমি আগেই বলছি যে এই দুইটা বানান দেখো ভুল ছিল। হ্যাঁ, এই দুইটা বানান ভুল ছিল। ফিশিং বার্তা শুধু ইমেইল নয়, মুঠোফোনেও আসতে পারে। পরের পৃষ্ঠাতে বার্তাটি খেয়াল করি, এটি কিন্তু সত্যিই কিছু মানুষকে পাঠানো হয়েছিল। কি হয়, আমাদের দেশেই দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ইমেইল যেগুলো আসে সেই ইমেইলগুলা একটা নির্দিষ্ট মানুষকে বা কিছু সংখ্যক মানুষকে পাঠানো হচ্ছে, কিন্তু যখন কিছু মেসেজ পাঠানো হয় তখন দেখা যায় খুবই
জেনারেলি ডিস্ট্রিবিউট করে কিছু নাম্বার তারা কালেক্ট করে এবং ওই নাম্বারগুলোতেই তারা এরকম স্ক্যাম SMS পাঠাতে থাকে, তো পাঠাতেই থাকে। এবং এই SMS গুলো হয় এরকম যে আপনি অমুক ওই লটারিটা জিতছেন, ওই লটারিটা জিততে আপনি এই লিঙ্কে যান অথবা এই নাম্বারে যোগাযোগ করুন বা হাবি যাবে এরকম, বা আপনার বিকাশ অ্যাকাউন্টটি ঠিক নাই, বিকাশ অ্যাকাউন্টের পিনটা চেঞ্জ করুন, করতে এই নাম্বারে কল দিন। এইসব হাবি যাবি অনেক SMS আসে। চলো আমরা দেখি এখানে কি আসছে। এখানে দেখো লেখা আছে, প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস COVID-19 কারণে তোমাদের উপবৃত্তির 4200 টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নাম্বারে যোগাযোগ করো। এই যে যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দিছে এবং যোগাযোগের সময় দিছে সকাল 9টা থেকে রাত 7টা। দেখো কতটা অ্যাকুরেট করে এই মেসেজটা পাঠাইছে। এবং দেখো এই মেসেজে কোনো বানানো ভুল নাই। তুমি এখন বানান ভুল না থাকলে কি করবা? এখন বেশিরভাগ ক্ষেত্রেই এখন দেখা যায় খুবই সচেতনতার সাথে পাঠায়, বানান আর ভুল করে না। বানান ভুল না করার কারণে তোমাকে দেখো প্রথমে দেখে একটা সাস মনে হবে আমাকে হুদাই টাকা দিতেছে 4200 টাকা। আচ্ছা, এখন আমি দেখবো যে আমার কি আসলেই বৃত্তি পাওয়ার কথা ছিল কিনা, অর্থাৎ আমি কি আসলেই বৃত্তি পাইছি বা আমার কি আসলে বৃত্তি পাওয়ার কথা ছিল বা এই সম্পর্কে কোনো নিউজ পাইছি কিনা। তো এইটাকে ভেরিফাই করার জন্য আমার সবার প্রথমে কাজ হবে, আমি কি করব, আমি বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে দেখব যেই শিক্ষা বোর্ডে আছি বা যেই শিক্ষা বোর্ড থেকে মেসেজটা পাঠানো হয়েছে বা আমি যেই শিক্ষা বোর্ডে পড়ি সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে দেখব যে ওই ওয়েবসাইটে এরকম উপবৃত্তি সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা। অর্থাৎ আমি ডাইরেক্ট যেই নাম্বার দিয়ে দিছে এই নাম্বারে কখনোই মেসেজ দিব না, মোবাইল ফোন করব না, অথবা কোনো লিঙ্ক দিয়ে দিলে ওই লিঙ্কে ক্লিক করব না। কেন করব না? কারণ তাহলে আমি তথ্য যাচাই করা ছাড়াই কারো একজনের মুখের কথাকে ডাইরেক্ট বিশ্বাস করে নিচ্ছি, যেটা কখনোই উচিত না। অর্থাৎ আমি যখন কোনো কিছু করব তখন আমাকে অবশ্যই অর্থাৎ আমি যখন কোনো কিছু করব তখন আমাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে আমি তথ্যটাকে ভেরিফাই করতেছি কিনা, অর্থাৎ এটা কি মাল্টিপল সোর্স দিয়ে অ্যাটলিস্ট ভেরিফাইড কিনা। যদি মাল্টিপল সোর্সে বা ভ্যালিডেটেড বা অফিসিয়াল সাইট থেকে এটা ভ্যালিডেটেড হয় বা কনফার্মড হয় তখন আমি এটাকে ট্রাস্ট করতে পারি। তাও আরও কিছু মেজারমেন্টস আছে, সেগুলো আমরা পরে দেখব। বাট এতটুকু সবার মাথায় রাখতে হবে যে কেউ কখনো কোনো মেসেজ দিলে সেই মেসেজটা কি আসলে সত্যি কিনা, সেটা কি মানে কেউ মেসেজ দিচ্ছে ও বলছে তাইলে তো সত্যি এরকম মনে করা যাবে না। আমাদেরকে অবশ্যই এটাকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বা বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইটে বা অফিসিয়াল সাইটে গিয়ে সেগুলো ভেরিফাই করতে হবে। তো এই ক্ষেত্রে কাজ হবে আমরা যেই বোর্ডে আসি সেই বোর্ডে ওয়েবসাইটে গিয়ে নোটিশ চেক করা, যে কোনো নোটিশ আসে কিনা। এখন দেখো আমাদের বলছে আমাদের কাছে যদি এরকম কোনো বার্তা আসে তাহলে এটি আসল না নকল বুঝবো কি করে। প্রথমে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের পরামর্শ নিব। তিনি যদি বলেন এই সময় এ ধরনের ক্ষুদে বার্তা আসার কথা, তাহলে আমরা এই ক্ষুদে বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব। অর্থাৎ আমাদের যদি এরকম কোনো মেসেজ আসলে আসে, আমাদের সবার প্রথমে কাজ হবে, যেহেতু আমাদের এটা শিক্ষা রিলেটেড বিষয়, তাহলে আমাদের শিক্ষা রিলেটেড সব কাজে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেন আমাদের বিদ্যালয়ের টিচার, সেই টিচারকে আগে জানাবো। টিচার যদি বলেন যে হ্যাঁ আসলেই এই সকল এরকম একটা বৃত্তি আসার কথা বা উপবৃত্তির টাকা আসার কথা, তাহলে আমরা এই ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে নিব এবং এই ব্যাপারে আমাদের বাবা মাকে জানাবো। বাবা মা এর পরবর্তী পদক্ষেপে আমাদের সহযোগিতা করবেন। আর যদি টিচার বলেন যে না আসলে এরকম তো কোনো নিউজ আমি জানি না, কারণ তোমার টিচার সবচেয়ে ভালো জানেন এই সকল বিষয়। যদি টিচার বলে যে না আমার তো জানা নেই, তখন তুমি কি করবা? তখন তুমি ওয়েবসাইটে যাওয়া। আর যেহেতু টিচার ওয়েবসাইটে গিয়েও যদি কোনো কিছু না পাও টিচারের না বলার পরেও, তাহলে তুমি বুঝে নিবা যে এটা স্ক্যাম। এটা স্ক্যাম ছাড়া আর কিছুই না ভাই, তোমার খালি কিছু ইনফরমেশন তারা গ্যাদার করার চেষ্টা করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে মোটামুটি নিশ্চিত যে এটা একটা প্রতারণা যদি শিক্ষক না বলে। আচ্ছা, এরপর চিন্তা করি আমাদের কোনো রকম উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। যেটা আমি বললাম যে তুমি কেন একটা বৃত্তি পাবা ভাই, ধরা যাক এই সময় আমার কোনো উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে হতে পারে আরেকজনকে পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসছে। এরকম হয় মাঝে মাঝে। ধরো একজনকে একটা মেসেজ পাঠাইতে গিয়েছিল, হয়তো ভুলে তোমার নামবে চলে আসবে, কাজেই অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটিকে ফেলে দিব বা ডিলিট করে দিব। অর্থাৎ আমরা যেহেতু এটা আমাদের জন্য কাজে লাগতেছে না, এটাকে আমরা ইগনোর করব, সহজে কথাই ইগনোর করব। ধরি আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেওয়া হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে ফোন নম্বর থেকে
যে বার্তাটি এসেছে বা যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল, অর্থাৎ তোমাকে যে নাম্বারটা দিছে, যেটাতে ফোন করতে দিছে, সেটিকে আসলেই ভ্যালিড নাম্বার কিনা। অর্থাৎ বাংলাদেশে যে নাম্বারগুলো থাকে সেগুলো সবার প্রথমে থাকে +880, যেটা হলো বাংলাদেশি কোড নাম্বার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি বিকাশ বা অন্যান্য কল সেন্টার থেকে কল আসে একটা সেম নাম্বার থেকে। ধরো বিকাশের নাম্বার হলো গিয়া 16412, সাপোজ ধরে নিলাম, আমি জানিও না এটা কিসের নাম্বার। এখন 16412 এই নাম্বারটা থেকেই দেখবা যে অনেক সময় একটা মেসেজ আসতেছে, মানে অনেক সময় ফোন কল আসতেছে, কিন্তু সেটা প্রতারকের নাম্বার। তখন তুমি কিভাবে বুঝবা? তুমি ভাই দেখবা যে এইটার আগে প্লাস বা মাইনাস আছে, মানে প্লাস আছে কিনা বা অন্য কোনো নাম্বার আছে কিনা। অনেক সময় থাকে +2467 বা 16427, যাই হোক একটা নাম্বার বললাম যেটা একটা কনসালটেন্টের নাম্বার, এগুলো আগে প্লাস থাকে। তখন কিন্তু ভাই সেটা স্ক্যাম, কারণ এটা অন্য কোনো দেশের বা একটা পেইড নাম্বার থেকে তারা কিনে ওই নাম্বারটা দিয়ে তোমাকে কল দিছে। অর্থাৎ তুমি ভালো করে খেয়াল করবা যে এইটা আসলে নাম্বারটা ভ্যালিড কিনা। বাংলাদেশে যে সকল নাম্বার থাকে, যদি মোবাইল ফোন নাম্বার হয় তাহলে সেগুলোর প্রথমে +880, আর যদি 880 পোর্শনটুকু না থাকে তাহলে তুমি খালি খেয়াল করবা যে 0175 বা যেটাই থাকুক না কেন, 7 হলো গ্রামীণ ফোন আর 3ও গ্রামীণ ফোন, আর বাকিগুলো তোমরা অনেকেই জানো, 015 হলো টেলিটক, 6 হলো এয়ারটেল। এরকম তুমি আগে খেয়াল করবা যে এই নাম্বারটা ভ্যালিডেট কিনা, এবং অবশ্যই খেয়াল করবা 01 থেকে শুরু করে এখানে টোটাল 11টা ডিজিট আছে কিনা। যদি 11টা ডিজিট থাকে এবং এই সকল মেজারমেন্টস ফলো করে, তাহলে তুমি বুঝবা যে নাম্বারটা আসলে সত্যি বা রিয়েল। এখন যদি হয়, আচ্ছা এখন সেটি জানবো কিভাবে? এখন এটা কেমনে বুঝবো যে শিক্ষা বোর্ডের নাম্বার? তাইলে আমরা কি করব, আমি যেই শিক্ষা বোর্ডে আছি ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব, গিয়ে চেক দিব যে নাম্বারটা কত। সেই ওয়েবসাইটের নাম্বারের সাথে যদি আমার নাম্বারটা মিলে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে না, এটা একটা ভ্যালিডেট হওয়ার চান্স আছে। তাহলে পরবর্তী স্টেপ আমাদের কি হবে? শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা নাম্বার চেক দিও। এখন আমরা এইখানে যে উদাহরণটা দেওয়া আছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে, তাহলে তাদের বলা হয়েছে যারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আসো তোমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে যাওয়া। আমরা যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডে আছি, আমরা ঢাকা শিক্ষা বোর্ডে অধীনে যাব। কিন্তু আমরা আগের শ্রেণীতে শিখেছি কিভাবে ঠিকানা থেকে ওয়েবসাইটে যেতে হয়। সেখানে গেলে আমরা 2.3 এর মতো একটি ওয়েব পেজ দেখতে পারবো। আচ্ছা দেখো, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েব পেজটা এখানে দেখাইছে। এই যে দেখো, এখানে চট্টগ্রাম ওয়েবসাইটে পেজটা দেখাইছে, এখানে খুবই ক্লিয়ার না। আমরা যাব, আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যোগাযোগের ফোন নম্বর কোথায় পাবো? পেজটি ভালো করে খেয়াল করে দেখবো, এক জায়গায় যোগাযোগ কথাটি আছে, সেটি গোল দাগ দিয়ে চিহ্নিত করি। কম্পিউটার বা মুঠোফোনের পর্যায়ে যদি চাপ দেই, দেখবো আমরা আরেকটি ওয়েব পেজে চলে গেছে, যেটি দেখতে হবে নিচের মতো। অর্থাৎ যোগাযোগের যদি আমরা চাপ দেই, তাহলে আমরা দেখবো এইখানে কিছু ইনফরমেশন দিচ্ছে যাতে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এবার কি বলছে? আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানায় দেওয়া একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তার সত্যতা যাচাই করব। অর্থাৎ আমাদের কাছে যে নাম্বারে থেকে মেসেজ আসছে, সেই নাম্বারের মেসেজটা আমরা কি করব? আমরা শিক্ষা বোর্ডের মানুষকে জানাবো এবং বোঝানোর চেষ্টা করব বা এই মেসেজটাকে আমার ট্রাস্ট করা উচিত কিনা সেটা জানার চেষ্টা করব। তাই চলো আমরা এখন খুবই সহজে কি করি, আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাই। তো আমরা কি ঢাকা শিক্ষা বোর্ডে যেহেতু আছি, তাহলে ঢাকা এডুকেশন বোর্ড, এই যে দেখো ঢাকা এডুকেশন বোর্ড সার্চ দিলে প্রথমেই আমার যেটা আসতেছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট চলে আসতেছে। দেখছো সার্চ ইঞ্জিনগুলো এত ভালো হয়ে গেছে যে এখানে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট চলে আসছে। এখন দেখো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের বিভিন্ন তথ্য আছে। এখন বেশিরভাগ সময় আমাদেরকে বের করতে বসে যোগাযোগ পার্টটা। এখন দেখো কোথায় যোগাযোগ থাকতে পারে। এখন আমরা যদি নিচে যাই, সবার নিচে যাই, তাহলে আমরা সাধারণত যোগাযোগ বা ইনফরমেশনের পার্টটা পেয়ে যাই। এখন দেখো এইখানে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ ঢাকা এডুকেশন বোর্ডের লোকেশন দেওয়া আছে এবং তাদের কোনো ফোন নাম্বার নেই, বরং একটা ইমেইল আছে। সেই ইমেইলের সব ইনফরমেশন এখানে দেখা আছে। ইনফো, এই যে এটা ইনফো BIAC, মানে বাংলাদেশ কিছু একটা হবে, dhaka@gmail.com, ঠিক আছে। তো এইখানে এই মেইলে আমরা কি করব? মেইল পাঠাবো। মেইল পাঠাইলে আমরা জানতে পারবো যে
এটা ভ্যালিড কিনা, স্যার আমাদের মেইলে অবশ্যই রিপ্লাই দেবে। আর এছাড়া ওই যে এক্সাম কন্ট্রোল রুমের কিছু ফোন নাম্বার দেওয়া আছে, যেগুলো হলো এক্সাম কন্ট্রোল রুম সম্পর্কে, সেটা সম্পর্কে আমার জানার দরকার নেই। আমার জাস্ট ইনফরমেশন কেমনে করব, বা এই যে এখানে কন্ট্যাক্ট আস যেই পোর্শনটা আছে, সেখানে গেলে দেখো এখানে ডাইরেক্ট দিয়ে দিছে যে এইটা হলো তাদের ওয়েবসাইট এবং এই যে হলো তাদের লোকেশন। আমরা লোকেশনেও যেতে পারি অথবা তাদের ইমেইলে মেইল করতে পারি। তাইলে খুবই সহজ আমরা বুঝলাম কিভাবে একটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আমরা সেখান থেকে তথ্য পেতে পারি, তাদের কিভাবে যোগাযোগ করবে এবং তাদের কাছে যোগাযোগ করে কিভাবে কোনো তথ্য যাচাই করা যায় কিনা সেটা জানার চেষ্টা করব। এখন ফিশিং থেকে বাঁচার চেষ্টা করার জন্য আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি। প্রথম পদক্ষেপ আমরা এটা নিতে পারি যে আমাদের লোভ করা যাবে না। কারণ দেখো ফিশিংটা শুরু হয় লোভের থেকে। মাছ যেমন লোভে, খাবারের লোভে বা খাবারের তাড়নায়, মাছের তো আসলে প্রয়োজন খাবার, সে যায়। আমাদের তো আসলে এরকম প্রয়োজন নাই, আমাদের যা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। তো কি হয়, আমরা যদি লোভ থেকে বাঁচতে পারি তাইলে কিন্তু আমাদের ফিশিং থেকে বাঁচাটা অনেক সহজ হয়ে যাবে, কারণ আমাদের আর কেউ লোভ দেখাইতে পারবে না। তাহলে ফার্স্ট কথাই হবে ভাই কি, লোভ করা যাবে না ভাই, লোভ করা যাবে না, লোভ করা যাবে না। আমাদের লজিক্যাল হইতে হবে ভাই, আমাদের লজিক্যাল হইতে হবে। কেউ কখনো তোমাকে ফ্রিতে কিছু দিবে না, আনলেস বাবা মা বা পরিবারের খুব কাছের মানুষজন হয়, তাইলে তোমাকে এরা ছাড়া আসলে কেউ তোমার জন্য স্বার্থহীন না, সবাই স্বার্থপর দুনিয়ায়। ঠিক আছে, এখন সরি খেয়াল করে নি। তাহলে প্রথম কথা হলো লোভ করা যাবে না, লোভ করা যাবে না। ঠিক আছে, ওকে। এইবার দ্বিতীয় যেই পদক্ষেপটা আমরা নিতে পারি সেটা হলো, আমরা কোনো তথ্য যদি পাই সেটা সঠিক কিনা ভুল, এটা খুবই সতর্কতার সাথে ভেরিফাই করব। অর্থাৎ কোনো তথ্য প্রথমে পেলেই এটা বিশ্বাস করা যাবে না, র্যান্ডম কোনো তথ্য বিশ্বাস করা যাবে না। তাহলে কি, র্যান্ডম কোনো তথ্য দেখে হুট করে বিশ্বাস করে ফেলবো না, দেখে হুট করে বিশ্বাস করে ফেলবো না, বিশ্বাস করব না। তাহলে র্যান্ডম কোনো তথ্য যদি আমি পাই সেটাকে হুট করে বিশ্বাস করে ফেলবো না, যে একটা তথ্য কোনো জায়গায় লিখে দিল আর সেটা সত্যি হয়ে গেল, এই ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি, তাহলে ব্যাপারটা সত্যি কি সত্যি না এটা খুব ভালো করে যাচাই করার চেষ্টা করব। তাহলে কোনো তথ্যের সত্যতা ভালো করে যাচাই করব, কোনো তথ্যের সত্যতা যাচাই করব, কোনো তথ্যের সত্যতা আমরা যাচাই করব, ওকে। এবার দেখো এরপরে আমরা কি করব, কোনো তথ্য সত্য কিনা সেটা যাচাই করার পরে আমরা দেখব যে তথ্যটা যদি আমাদের প্রাথমিক যাচাইয়ে ভেরিফাইড হয় বা আমাদের কাছে মনে হয় যে এটা তো দেখে সত্যিই মনে হচ্ছে, তাহলে আমি দেখব যে আমার দৈনন্দিন জীবনে কি এরকম কিছু আসলে ঘটার কথা ছিল কিনা বা হওয়ার কথা ছিল কিনা। তাইলে আমরা সেই জন্য কি করব, এই তথ্যটা মাল্টিপল সাইট থেকে ভেরিফাই করব। ঠিক আছে, আমরা তথ্যটা মাল্টিপল সাইট থেকে ভেরিফাই করব। তাহলে কোনো তথ্য অফিসিয়াল বা মাল্টিপল সাইট থেকে, মাল্টিপল সাইট বলতে এখানে আমি এই সোর্স বুঝাইছি, মাল্টিপল সোর্স থেকে ভেরিফাই করব। তারপরে আরেকটা তথ্য কি হইতে পারে, অপ্রাসঙ্গিক কোনো মেসেজ আসলে সেগুলাকে পড়বো না বা ইগনোর করব বা ডিলিট করে দিব, তাহলে অপ্রাসঙ্গিক কোনো তথ্য, অপ্রাসঙ্গিক
তথ্য ইগনোর করব ঠিক আছে, অপ্রাসঙ্গিক তথ্য আমরা ইগনোর করব। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হলো কোনো অবস্থাতেই উল্টাপাল্টা ফিশিং লিঙ্কে চাপ দেওয়া যাবে না, অর্থাৎ কোনো অবস্থাতেই উল্টাপাল্টা কোনো লিঙ্কে চাপ দেওয়া যাবে না, অর্থাৎ আমরা কখনোই কোনো উল্টাপাল্টা লিঙ্কে চাপ দিব না। তাহলে কখনোই উল্টাপাল্টা অজানা লিঙ্কে আরও একটা কাজ আছে, সেটা হলো আমরা সবাইকে সচেতন করে দিব যে ফিশিং কি, এটা সবাইকে বুঝাবো এটার ইম্পর্টেন্সটা কত, এবং সবাইকে এটা বলে বুঝাইতে হবে যে কেন আমাদের ফিশিং থেকে বাঁচা উচিত, কিভাবে ফিশিং আমাদের দৈনন্দিন জীবনের তথ্যগুলোকে ঝুঁকির মুখে ফেলে দেয়। তো চলো আমরা দেখি। তো আমাদের আজকের সেশন এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম ফিশিং কিভাবে কাজ করে, বা ফিশিং অ্যাটাক কি জিনিস, কিভাবে আমরা ফিশিং থেকে বাঁচতে পারি, কিভাবে ফিশিংয়ের মাধ্যমে আমাদের তথ্যগুলো ঝুঁকির মুখে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। আমি আছি তোমাদের সাথে, এই পুরো অভিজ্ঞতা জুড়েই থাকবো তোমাদের সাথেই, হালকেনস্টাইনের সাথেই। এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট পেতে তোমরা লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেটা চেক করবা, কমেন্ট করবা সবাই তোমরা এই ফিশিং সম্পর্কে তোমাদের আগ্রহ কেমন, বা তোমরা কতটুকু বুঝতে পারলা সেটা আমাদের সবাইকে কমেন্ট করে জানাও। আরও কোনো অ্যাটাক সম্পর্কে তোমরা কি জানতে চাও কি না, তাহলে আমি ভাইয়া তোমাদের পার্সোনালি বসে বসে দেখাবো কিভাবে বিভিন্ন অ্যাটাক তারা এক্সিকিউট করে। তো সেটা সম্পর্কে জানতে হইলে তোমরা সবাই কমেন্ট করে জানাও, আমাকে রেসপন্স দাও। রেসপন্স ভালো পেলে ইনশাল্লাহ আমি আসবো তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।